আমি তুমি যাও, তুমি তুমি খুব খারাপ। এতদিন আমাকে ছেড়ে থাকতে পারলে? এতদিন কোথায়, মাত্র 6 দিন। 6 দিন মাত্র? হ্যাঁ, বলো বলো, কষ্ট হয় না? কষ্ট হয় না তোমার? তোমার ব্যাগে কাপড় চোপড় বদলে এসব কি? 1 কোটি টাকার পণ্য। এই এলাকার থানা হইতো, কোনো অসুবিধা ছিল না, বাচ্চা সব ম্যানেজ করতো। কিন্তু মিজান যদি স্বর্ণ ওই থানার পুলিশের হাতে ধরা পড়ে, তাইলে কিন্তু মুশকিল আছে ভাইজান। না না, মিজান ধরা পড়েনি। ওই থানায় আমার লোক আছে। ট্রেন থেকে নামার পর মিজানের সন্দেহজনক গতিবিধি দেখে পুলিশ ওকে দাঁড়াতে বলে, একসময় গায়েব হয়ে যায়। এইটা তো সন্ধ্যার পর পর ঘটছে, এতক্ষণ তো মিজানের হেরে চলে যাওয়ার কথা। বাসায় যায়নি তো? এই স্বর্ণ তুমি কিছুতেই ওদের দেবে না। তোমার কি মাথা খারাপ হয়েছে নীলা? হ্যাঁ হয়েছে, আমার মাথা খারাপ হয়েছে। তুমি জানো না, স্বর্ণ দেখলে মেয়েদের মাথা খারাপ হয়ে যায়? এই শোনো, এই স্বর্ণ আমি কিছুতেই ফিরে নিয়ে যেতে দেব না। নীলা, বুঝবার চেষ্টা করো, এটা এত সহজে হজম করা সম্ভব নয়। করতে হবে, করতে হবে হজম। এই 1 কোটি টাকার স্বর্ণ হজম করতে পারলে তুমিই হবে বস। রনি আর জনি যে কত ভয়ঙ্কর তুমি জানো না নীলা। ঝুঁকি না নিলে বড় হয় যায় না, আমি জান। তুমি শুধু মিথ্যে কথা বলবে ওদেরকে, এমন অভিনয় করবে যাতে ওরা বিশ্বাস করে তোমার কথা। হ্যাঁ, একটু অভিনয়। নিশ্চয় বস। চুপচাপ শুয়ে থাকো, একটু অভিনয়। নিশ্চয় বস। চুপচাপ শুয়ে থাকো। এই শোনো, তুমি বাসা নেই, এখনো ফেরোনি। যা বলার আমি বলছি। আমি তো ওর অপেক্ষাতেই সময় কাটাচ্ছি, ঘুমাতেও পারি না। মেজানে কি হয়েছে, কেন আসছে না? অনেক গুরুত্বপূর্ণ কাম তো, স্যার তো দেরি হইতেছে। তুমি কোনো চিন্তা করো না, মিজান আইলেই বাসা পাঠাই দেবো না, বুঝলা? কি হলো? ফেরেনি তো বাসায়। আমাদের গাজীপুরের বাংলোতে জানি তো। গাজীপুর? আহা, হতেও তো পারে। পুলিশের ধাওয়া খেয়ে মিজান ঘাবড়ে গেছে, সোজা চলে গেছে আমাদের গাজীপুরের বাংলোয়। আচ্ছা, আমি যাচ্ছি গাজীপুরে। একটু অভিনয়। নিশ্চয় বস। চুপচাপ শুয়ে থাকো। এই শোনো, তুমি বাসা নেই, এখনো ফেরোনি। যা বলার আমি বলছি। এক কোটি টাকার স্বর্ণ পাচার করে আনলে, কই কমিশন তো পেলাম না। 1 কোটি টাকার স্বর্ণ অহন আমগাতে পৌঁছায়নি। বলো কি? আমি তো খবর পেলাম তেজগাঁও থানার পুলিশ মিজানকে সন্দেহজনক কারণে তাড়া করেছে ঠিকই, কিন্তু ধরতে পারেনি। এতক্ষণে তো মাল সমেত পৌঁছে যাবার কথা। পৌঁছায় না, ওর সন্ধানই তো পাইতেছি না। বাইতে টেলিফোন করছিলাম, ফিরে নাকি বড় ভাই গাজীপুর বাংলায় গেছে। হয়তো তার অ্যাকাউন্টের পর ভয় ভয়া মিজান ওহেনে গেছে। ভুল ভুল, মিজান গাজীপুরে যায়নি। আমার দৃঢ় বিশ্বাস ওকে আমরা বাসায় পাবো। কও কি, ওর বউগুলো আহে না কে? পৃথিবীতে সবচেয়ে বড় আকর্ষণ কি জানো? নতুন বউয়ের আকর্ষণ। চলো মিজানের বাসায় যাই। দেখছি আমাকে কপি। না, দিব না। নীলা, ইস, ঢুকছে না কেন? একে তুমি এখানে রাখছো কেন? কথা বলো না। তুমি বুঝতে পারছো না আমার কথা? এবার ঠিক আছে। ভয় পাচ্ছ কেন? যেভাবে শিখিয়ে দিয়েছি সেভাবে বলবে। আমি যাবো।
তুমি বলছো আমি যাবো? যাও। আহা, যাও তো। আমি যাবো? হ্যাঁ, যাও না। পোস্ট কি বলেছিলাম না ওকে বাসায় পাওয়া যাবে? মিলল আমার কথা? এইমাত্র ফিরলাম বস। বসেন না। স্বর্ণ কই? স্বর্ণ মানে তোতলাই চাচস কে? স্বর্ণ বাইর কর, বাইর কর স্বর্ণ। এভাবে শুরু করলে তো হবে না, তুমি একটু শান্ত হও, আমি দেখছি। মিজান, রাগ করো না। 1 কোটি টাকার স্বর্ণ সহ তুমি উধাও হয়ে যাওয়ায় রনির মাথাটা ঠিক নেই। ব্যাগটা বের করে আনো। ব্যাগটা নেই বস। হ্যাঁ? নেই মানে? পুলিশের তাড়া খেয়ে দৌড়াচ্ছিলাম, কখন যে ব্যাগটা পড়ে গেছে বুঝতে পারিনি। ব্যাগ যখন নেই তখন তোরও বেঁচে থাকার কোনো দরকার নেই। রাখো। অত সহজে সুগারের বাচ্চারে মাইরা পালাবো মনে করছো? ক ব্যাগ কই রাখছোস? বল ব্যাগ কই রাখছোস? সত্যি বলছি বস, আমি জানি না। বল ব্যাগ কই রাখছোস? বল কই রাখছোস? খালি ব্যাগ কই? এর জন্য খুব মায়া না? নিজের স্বামীকে নিজেই খুন করে আবার চিৎকার, হাতে নাতে প্রমাণ সহ। নিজের স্বামীরে কেন খুন করলো ওইটা কি ভাইবা দেখছো পাচ্ছ? স্বামীর অনুপস্থিতিতে পরপুরুষের সাথে ফষ্টি নষ্টি করছিল। মিজান হঠাৎ উপস্থিত হয়ে ধরে ফেলে, ধস্তাধস্তির এক পর্যায়ে ছুরি বসিয়ে দেয় বুকে। ছুরিতে ওর হাতের ছাপ আছে। পর পুরুষের একটা প্রমাণ থাকলে কেসটা ভালো হয় না বাচ্চ? হ্যাঁ, ভালো বুদ্ধি করেছো তুমি। পরপুরুষের প্রমাণটা তৈরি করো, আমি বাড়িতে একটু সার্চ করি স্বর্ণের ব্যাগটা কোথায় আছে। অর্ডার অর্ডার। সাক্ষী এবং প্রমাণে একথায় প্রমাণিত হয়েছে যে মিসেস নীলা মিজান নৃশংসভাবে তার স্বামী মিজানুর রহমানকে হত্যা করেছে। অতএব এই আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক আসামি নীলা মিজানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। অবশ্যই তোমার স্বামী কইছিল ওই ব্যাগটার কথা। আমার বিশ্বাস তুমি যাও। আরে ঝামেলা না করে বলে ফেলো, আমি তোমার জন্য আপিল করব, জামিনের ব্যবস্থা করব, সারা মতো পুরুষও পাবে। চলো। ছেড়ে করলো কি এটা? আমি 100% কনফার্ম ওর বউ হাতেই জানে স্বর্ণ কই আছে। তাকে আইনের হাতে তুলে দেওয়াটা ভুল হয়েছে। আমি হলে আমাদের আস্তানা নিয়ে যেতাম, তারপর ওর মুখ থেকে বের করাতাম স্বর্ণের সন্ধান। এখনো বের করা যাবে। আমার পরিচিত এক মহিলা পুলিশ আছে, যশোর জেলে ম্যাট্রন। মেয়েদের মুখ থেকে কি করে কথা বের করতে হয় তার কায়দা সে ভালো করে জানে। গুড,
তাহলে তো সব মিলেই গেল। আইজ এ প্রিজন আমার বন্ধু, ওকে বলে নীলাকে ঢাকা জেল থেকে যশোর জেলে পাঠানোর ব্যবস্থা করছি। তুমি শুধু তোমার মহিলা জেল পুলিশকে ফোন করে বলে দাও এক কোটি টাকার স্বর্ণ আছে আমার কাছে। 1 কোটি টাকার স্বর্ণ? তোমাকে ভাগ দেব, সারা জীবন সুখে কাটাতে পারবে। চাকরি করার কোনো প্রয়োজন নেই। আমার হাতটা খুলে দাও। মিজান, 1 কোটি টাকার স্বর্ণের জন্য ওরা তোমাকে খুন করেছে, আমাকে নির্যাতন করেছে, মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। সেই শোনো আমার কাছে, কথা দিচ্ছি মিজান, 1 কোটি টাকা খরচ করে হলেও আমি প্রতিশোধ দেব, আমি প্রতিশোধ দেব মিজান। আমি কাউকে ছাড়বো না, কাউকে না। কি ব্যাপার ভাইজান, এত সিকিউরিটি গেল? আমাদের প্রতিটি মুহূর্ত বিপজ্জনক রানী। সাবধানে ছিলাম না বলি 2 বছর জেল খাটতে হয়েছে। জেল থেকে বের হয়ে আবার নতুন করে সবকিছু শুরু করতে হয়েছে। আমি তোমার কথা মানবার পারলাম না ভাইজান। এই সবই হয়েছে বাচ্চুর বেইমানির লেগা। আমি যদি তোর বিদেশে পালায় না যেতাম, তাহলে আমার ভিতর জেলে পড়তো। ব্যাপারটা তা নয় রনি। 6 বছর আগে বাচ্চুর মেয়েটা হঠাৎ করে হারিয়ে যায়। তারপরে বাচ্চুর মনে একটা পরিবর্তন আসে। বাদ দাও, বাদ দাও। অহন তার ওই শহরে নাই, আমগো এখানকার ব্যবসার খবরও তার জানা নাই। তারপরে এখানে এত সিকিউরিটি গেলা? একটা অজানা গ্রুপ আমাকে টেলিফোন করে তোকে হত্যার হুমকি দিয়েছে।
কি শহরে সব কজন বড় সন্ত্রাসীর সঙ্গে যোগাযোগ করেছি, তারা কেউ এই বিষয়টি জানে না। বিষয়টা আমি উড়িয়ে দিতে পারছি না রনি, তাই এই সিকিউরিটি। তোকে সাবধানে থাকতে হবে। তার মানে এতদিন পর দেশে ফেরা আমার বন্ধু জীবন কাটা দিব? আহা, তা কেন হবে? এ বাড়িতে তোর যা যখন দরকার সব চলে আসবে। বসো। রনি নামের এক ব্যবসায়ী দীর্ঘদিন বিদেশে কাটিয়ে দেশে ফিরেছে। তার ভাই জনি বেশিরভাগ সময় দেশেই থাকে। তবে পুলিশের ধারণা তাদের আসল ব্যবসা হচ্ছে স্মাগলিং, কিন্তু প্রমাণ ছাড়া ওদের ধরা সম্ভব হচ্ছে না। গোয়েন্দা বিভাগের একটা হুমকি দিয়েছে। কেন তারা রনিকে হত্যা করতে চাইছে, তুমি গোপনে এদিকটা লক্ষ্য রাখবে। শহরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন কিছু দেখলে তুমি সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। ওকে স্যার। বাই। সহ্য হচ্ছে না দোস্ত, বাইরে হলে একটা চান্স লুমু। কি কস? ওয়াও, দেশি জিনিস এত সুন্দর। নাইস, ভেরি নাইস, একেবারে বিদেশি স্টাইল। দেশি মাইয়ার এইসব স্টাইল জানে, তো বিশ্বাসই হয় না। আজ তোমাকে অনেক স্টাইল দেখাবো, এসো। চলো চলো।
তোমাকে বলেছিলাম জনি, রনি দেশে ফেরা মাত্র তাকে হত্যা করব, মনে আছে? কে তুমি? কে? আমার খোঁজ না নিয়ে তোমার ওই পাপী ভাইয়ের খোঁজ নাও। হ্যাঁ? কি বলছিস? 6 বছর ধরে তৈরি করা একটা মেয়েকে মেরে ফেললেন ম্যাডাম। আহত ঘোড়া বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই, ওকে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। পুলিশের হাতে পড়লে বিপদ হতে পারত। ওই ব্যাচের তো একজনকে বাছাই করেছিলেন ম্যাডাম, বাকি সবাই মারা গেছে। এখন কাজ করাবেন কাকে দিয়ে? এবার সেকেন্ড ব্যাচ থেকে বাছাই করব। Yes. সুন্দর করে সাজো। তুমি একটু ওটা করো। লিসেন মি, তোমরা এটা দেখো, তোমরা সবাই দেখো এটা। মনে রাখবে 3 নম্বরটি, 1 2 3, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। তারপর ঠিক এইভাবে টান দেবে, ব্যাস মানুষ শেষ। তারপর ঠিক এইভাবে বসিয়ে দেবে। বলো কি? জি স্যার, 6 বছর আগে পরপর দুবারে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল বেশ কিছু মেয়ে। প্রথমে 2 সপ্তাহের মধ্যে হারিয়েছিল 17 জন, হইচই হয়েছিল, কিন্তু কারোই আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর মাস 3 পর আবার নিখোঁজ হওয়া শুরু হয়। দ্বিতীয়বারে 2 সপ্তাহের মধ্যে 24টি মেয়ে নিখোঁজ হয়। স্যার, আশ্চর্যের ব্যাপার হচ্ছে সব মেয়েরই বয়স ছিল 10-12 বছর। তুই বলছিস এই মেয়েটি প্রথমবারে হারিয়ে যাওয়া মেয়েদের একজন? হ্যাঁ, বাপ মা মারা যাওয়া এই মেয়েটি এতিমখানে মানুষ হচ্ছিল। লেখাপড়া খুব ভালো ছিল, খুবই ভদ্র নিরীহ। তো সে ভদ্র নিরীহ এতিম ভালো ছাত্রীটি
কাল যা করেছে তা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। আমার মনে হচ্ছে কোনো ব্যক্তি বা গোষ্ঠী ওই মেয়েগুলোকে তুলে নিয়ে কঠিন ট্রেনিং দিয়েছে। তাদের উদ্দেশ্য কি? স্যার, আমি এই কেসটার সাথে জড়িত থাকতে চাই। আপনি তো জানেন 6 বছর আগে হারিয়ে যাওয়া মেয়েদের মধ্যে আমার বোনটা রয়েছে। ওর শোকে বাবা চলে গেছেন, মা চলে গেছেন। আমি আমি আজও আমার সে হারানো বোনটাকে খুঁজছি। তাকে খুঁজবো বলেই আমি এই ডিপার্টমেন্টে চাকরি নিয়েছি। স্যার, আমার মনে হয় এই অ্যাসাইনমেন্টে আকাশ আমাকে যথেষ্ট সহযোগিতা করতে পারবে। ওকে, আমি আশা করছি তোমরা পরস্পরের সহযোগিতায় এই রহস্যের জট খুলতে পারবে, উদ্ধার করতে পারবে হারিয়ে যাওয়া মেয়েদেরকে। আজ তোমাদের প্রশিক্ষণে পালা শেষ। আমার বিশ্বাস তোমাদেরই কেউ পারবে সাফল্যকে ছিনিয়ে আনতে। তোমাদের মধ্যে কে সেই মেয়ে তা আমরা জানতে পারবো পরীক্ষার পর। পরীক্ষা? হ্যাঁ, পরীক্ষা। কাল থেকে পরীক্ষা শুরু। অসম্ভব, আমি কোনো পরীক্ষা দিতে পারবো না। আমি আমার মা বাবার কাছে যাব। বেশ, যাও। আর কাল তোমাদের এক গভীর জঙ্গলে পাঠাবো। সেখানে একদল সন্ত্রাসী বসবাস করে। তারা নানা রকম অবৈধ ব্যবসার সাথে জড়িত। ওরা খুবই ভয়ঙ্কর। ওদের হাত থেকে বাঁচতে হলে ওদেরকে হত্যা করে বাঁচতে হবে। যাও। আমি চল, চল। কাঁদিস না বকুল, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে রে। তুই এমন ফ্যাস করছিস কেন রে বকুল? যা হবার তা তো হবেই। খামাখা সময় নষ্ট না করে আমাদের মতো শুরু কর। কাজল তো আছেই।
আমার না খুব ইচ্ছে করছিল জঙ্গলের সন্ত্রাসীরা যা করতেছে তা করতে, শুধু সিরিয়াল ধরে মেরে ফেলবে বলে সাহস করে থাকলাম না। এখন এখন তোমাদের দ্বিতীয় পরীক্ষা শুরু হবে। মনে রাখবে, পৃথিবীতে আপন বলতে কেউ নেই। নিজের স্বার্থে তোমার পাশের মেয়েটিও তোমার শত্রুতে পরিণত হতে পারে। তাই তোমরা তোমাদের আশেপাশের যে কোনো একজনকে খুন করবে এবং তার লাশ সহ এখানে অপেক্ষা করবে। যদি কেউ একজনকে খুন করতে ব্যর্থ হও, তবে আমি তাকে গুলি করে মারব। সময় মাত্র 5 মিনিট। তোমার পাশের মেয়েটিকে খুন করো এবং সবাই লাশ সহ এখানে অপেক্ষা করো। আমি 5 মিনিট পরে আসব। এ হতে পারে না, আমরা এভাবে একে অন্যকে খুন করতে পারি না। ভেরি গুড। আমি যা আশা করেছিলাম তোমরা ঠিক তাই করেছো। তোমরা প্রমাণ করেছো তোমাদের কোনো পিছুটান নেই। তোমাদের মনে কোনো মায়া, মমতা, ভালোবাসা কিচ্ছু নেই। প্রয়োজনে তোমরা যে কোনো মানুষকে হত্যা করতে পারো। গুড। যারা মারা গেছে তারাও তোমাদের মতোই ট্রেনিং পেয়েছে, কিন্তু তাদের হাত কেটেছে হত্যা করতে। ওদের মনে মায়া ছিল, ভালোবাসা ছিল তোমাদের জন্য, তাই ওরা মরেছে। গুড, ভেরি গুড। এখন তোমরা বিশ্রাম করো। এরপর রয়েছে তোমাদের ফাইনাল পরীক্ষা। গো অ্যান্ড স্লিপ। এবারও কি একটা মেয়ে বাছাই করবেন? হঠাৎ এই প্রশ্ন কেন? না মানে এরপর তো আর কোনো ব্যাজ নেই, এবারও যদি কিছু হয়ে যায়। আমি আর আমার ভাবনার কথা বলতে রাজি নই সান্টু। একবারই আমি ভেবেছিলাম, সেই ভাবনা পূর্ণ হয়নি। মানুষ যা ভাবে তা সবসময় পূর্ণ হয় না, তাই আর ভাববো না। সময় বলে দেবে কজন টিকবে। অপেক্ষা করো। করব করব অপেক্ষা। কিসের অপেক্ষা? তুই কি মনে করিস বেশি বেতন দেয় বলে এরকম চাকরি করছি? হ্যাঁ, এত বেশি বেতন না পেলে কবে চলে যেতাম। আমি যাব না। কেন? ম্যাডাম প্রায় বলে একটা ভালো পুরুষ মানুষ বেছে নিয়ে নতুন করে জীবন শুরু করবে। তাতে তোর কি? দোস্ত, চান্সে আছি। চল চল। স্যার, যারা এই জঙ্গল আক্রমণ করেছিল তারা খুব ইনোসেন্ট স্যার। কি করে বুঝলেন? এখানে লুকানো অস্ত্র ভান্ডার, ওরা ইচ্ছা করলেই সবকিছু নিতে পারতো, কিন্তু কিছু নেয়নি। তার মানে ওদের কোনো লোভ নেই স্যার। ওরা খুন করেছে এবং চলে গেছে। আপনার মনে হওয়ার সঙ্গে আমি একমত হতে পারলাম না। কেন স্যার? সেটা আপনার না জানলেও চলবে। যে দুটো মেয়ের লাশ পাওয়া গেছে, ওদের ছবি
এবং ফুল মেডিকেল রিপোর্ট সহ আমার কাছে পাঠিয়ে দিবেন। ওকে স্যার। লিডার 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 আমার দুলাল শেষ, লিডার আমার দুলাল শেষ। আসাম, কি হয়েছে? পুরা জঙ্গল তামা তামা করে ফেলাইছে। আমার ভাই দুলালের কাঞ্চার মধ্যে চশমার ডান্ডা ঢুকাই দিছে। একটারও বাসায় রাখেন লিডার। স্টকে যে মাল ছিল সেগুলো কি অবস্থা? পুলিশ অস্ত্র ভান্ডারের সব লয়ে গেছে লিডার। তার মানে আমাদের অবৈধ অস্ত্রের ভান্ডার এখন পুলিশের হাতে। আলাল আলাল, এ কি সংবাদ দিলি তুই? এ কি সংবাদ দিলি? এই, ওরা কারা জানিস? আর লিডার, জানলে পারে কি আপনার কাছে ছুটে আইতাম? আমার ভাইরে যারা মারছে সোজা তাগো কাছে গিয়া কলিজাটাকে ফাড়িয়ে ফেলাতাম। আপনার তো পুলিশে অনেক লোক লিডার, আপনি শুধু খোঁজটা নিয়ে আমার কন। অগো সব কোটারে কাটতে ফেলামু, কাটতে ফেলামু, কাটতে ফেলামু। আজ তোমাদের ফাইনাল পরীক্ষা। এই পরীক্ষায় যে পাশ করবে পৃথিবীটা তার জন্য অপেক্ষা করছে, আর যারা ফেল করবে পৃথিবীতে আজই তাদের শেষ দিন। তোমাদের সামনে বাস্কেটে কিছু স্টিক দেখতে পাচ্ছ, ওগুলোতে নাম্বার লেখা আছে। তোমরা লটারির মতো সেগুলা তুলে নাও। প্রথমে 1 নম্বর ও 2 নম্বর কাঠি যে দুজন পাবে তারা ভিতরে ঢুকবে। দুজনের একজন মারা না যাওয়া পর্যন্ত লড়াই চলবে। এরপর ঢুকবে দুজন, 3 ও 4। লড়াই হবে 3 জনের, একজন বাঁচবে, দুজন মরবে। এভাবে একের পর এক ভিতরে ঢুকবে, লড়াই চলবে। মনে রাখবে, এ লড়াই মৃত্যুর লড়াই। তোমাদের সামনে শুধু একটাই পথ, হয় মারবে না হয় মরবে। শুরু করো। আমি যাচ্ছি কাজল, যদি মরে যাই আমাকে মনে রাখবি তো? 1 এবং 2 ভিতরে যাও। আমি বেঁচে থাকতে তোকে মরতে দেব না। কাজল, তুই এ কি করছিস? কাজল, কাজল শোন। আমি নিজের চোখে তোর মৃত্যু দেখতে পারবো না বকুল। যদি মরতে হয় তাহলে তোর আগে আমি মরবো। আমাকে মনে রাখবি তো বকুল? কাজল,
কর। থামো দিবা। তোমাদের তিনজনের মারপিট দেখে আমি মুগ্ধ হয়েছি, নিজেকে গর্বিত মনে হচ্ছে। আমি তোমাদের তৈরি করেছি, তোমরা এতটা ভালো করবে আমি আশাও করিনি। তাই তোমাদের তিনজনকে আমি পরীক্ষা পাশ করে দিলাম। যাও বিশ্রাম নাও। বকুল, কাজল, কাজল। এক্সকিউজ মি ম্যাডাম, আমি কি আপনার পাশের চেয়ারটা বসতে পারি? চেয়ারটা আমার ব্যক্তিগত সম্পত্তি নয়, সুইমিং পুলে। এখানে যে কেউ বসতে পারে। এক্সকিউজ মি ম্যাডাম, আপনি কি সাঁতার কাটতে যাচ্ছেন? জি না, সাঁতার কাটতে যাচ্ছি না, পানিতে ঝাঁপ দিতে যাচ্ছি। ডিস্টার্ব। কাজল, এই যে আমরা এদিকে। ডিস্টার্ব? এসো, বসো। ডিস্টার্বটা তোমার পেছনে লেগেছিল কেন? ঠিক বুঝলাম না, গায়ে পড়েই কথা বলতে চাচ্ছিল, পাত্তা দেইনি। ওটা একটা টিকটিকি। টিকটিকি মানে? মানে পুলিশের স্পাই। আগে জানলে সুইমিং পুলের পানিতে চুবিয়ে মারতাম। না কাজল, তোমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, আমরা অহেতু কোনো খুন খারাপিতে জড়িত হতে চাই না। আমরা মারব তাদের যারা এই সমাজের শত্রু। আমরা মারব তাদের যারা গরিব মানুষের রক্ত চুষে খাচ্ছে। আমরা মারব তাদের যারা নির্যাতন করে। তাদেরকে আমরা কিভাবে খুঁজে পাবো ম্যাডাম? তোমাদেরকে খুঁজতে হবে না, আমি তাদেরকে খুঁজে বের করব। কখন, কোথায়, কিভাবে অপারেশন করতে হবে আমি তোমাদেরকে বলবো। আমি প্রস্তুত ম্যাডাম। আমরাও প্রস্তুত। এটা করো, সময় হলে আমি তোমাদেরকে বলবো। এই তিনজনই নারী বাহিনীর সদস্য, আর এদের মধ্যে তোর বোনও ছিল। এখন কোথায় আছে ওরা? জানি না, তিনজনে সারাদিন হইচই করে বেরিয়েছে, দামি রেস্টুরেন্টে খেয়েছে, তারপর হঠাৎ করে উধাও হয়ে গেছে। কিভাবে যে আমার চোখকে ফাঁকি দিল বুঝতেই পারলাম না। মনে হয় টের পেয়ে গিয়েছিল। যাক গিয়ে, একবার যখন পেয়েছিলাম তখন আবার পাবো। তোর বোনের একটা ছবি থাকলে সুবিধা হতো, দিতে পারবি? অবশ্যই পারবো। এখনই কম্পিউটার থেকে আমার বোনের ছোটবেলার ছবি প্রিন্ট করে দিচ্ছি।
সাবধানে থেকো। ভাইটাকে মেরে ফেললো একটা নারী, কিভাবে মারলো প্রথমে কিছুই বুঝিনি, পরে পোস্টমর্টম রিপোর্টে জানলাম তার মেরুদণ্ডের একটা হাড় খুলে নিয়ে কে যেন আবার সেখানে বসিয়ে দিয়েছে। বাইদে ভাই, দেশের বাইরে থেকে অবৈধ মাল এনে মুন্ডুমালার জঙ্গলে লুকিয়ে রাখতাম। সেই জঙ্গলের কি হাল হয়েছে শুনেছ নিশ্চয় আলার কাছ থেকে। যে জঙ্গলে মানুষ ভয়ে ঢুকবার চায় না, কয়েকটা মাইয়া সেই জঙ্গলে ঢুকা তামা তামা করে ফেলাইছে। আমার ভাই দুলালের কাঞ্চার মধ্যে চশমার ডান্ডা ঢুকায় মারছে। 10 কোটি টাকার অবৈধ মাল ছিল সেখানে, সব শেষ। তুমি কোনো চিন্তা করো না, মাল আবার আসবে। আমাদেরকে শুধু নতুন একটা আস্তানা খুঁজে বের করতে হবে। আহা, চিন্তার কারণ আছে বলি চিন্তা করছি সালাম। গত কয়েকদিনে ঢাকার টপ টেররদের উপর হামলা হয়েছে, 3 জন মারা গেছে। সবখানি খোঁজ নিয়ে জানা গেছে আক্রমণ করেছিল কিছু মেয়ে, মনে হয় একই গ্রুপ। কেন জানি মনে হচ্ছে ওদের টার্গেট আমরাও। তুমি কোনো চিন্তা করো না, আমি এবার এলাকা থেকে নড়ছি না। চারিদিকে কড়া পাহারা, আমার এখানে এসে কেউ সুবিধা করতে পারবে না।
চমৎকার, আমি ভাবতেও পারিনি তোমার মতো এমন একটা মেয়ে আমার কাছে ধরা দেবে। মানুষ যা ভাবে তা সবসময় হয় না, আবার মাঝে মাঝে এমন কিছু হয়ে যায় মানুষটা ভাবতেও পারে না। অপূর্ব, তুমি যেমন সুন্দর তোমার কথাও তেমনি সুন্দর। আমি ভাবতেই পারছি না। অত তারা কিসের, শুরু করলেই তো শেষ হয়ে যাবে। তোমাকে আমি এত আনন্দ দেব, এত আনন্দ দেব যা তুমি ভাবতেও পারবে না। ঘোরো ঘোরো না। ভালো লাগছে না? লাগছে, কিন্তু কেন জানি মনে হচ্ছে তোমাকে এ কাজে মাঝে না, তুমি অন্য কেউ, অন্য কাজে এসেছো। কে তুই? বল কে তুই? ঠিক এমনি ভাবে তোদের একজন হত্যা করেছিল রনিকে। বল কে তুই? যাবো না, তর্ক করিস না, যা বলছি তাই কর। যাবো না।
নড়বে না, একদম নড়বে না, গুলি করে দেব। নড়বে না। কেন আমার পিছু লেগেছেন? এক্সকিউজ মি, পেছনে তো লাগেনি, আমি তোমার সামনাসামনি তোমার সাথে আলাপ করতে চাই। কিন্তু আমি আপনার সাথে কোনো আলাপ করতে চাই না। চাও? তুমিও আমার সাথে আলাপ করতে চাও? যদি না চাইতে তাহলে এখানে ঢোকার সঙ্গে সঙ্গে তুমি আমাকে আঘাত করতে, বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে। বলেন কি আলাপ করতে চান? উঠে ভালোভাবে বসো, আমি পিস্তল সরিয়ে নিচ্ছি। ঠান্ডা লাগছে তোমার? আমার কোটটা আপাতত পরো। কিন্তু আপনারও তো ঠান্ডা লাগবে, জমে যাবেন। সেটা তোমার সমস্যা নয়, আমার। তাছাড়া এই যে তুমি আমার সামনে বসে আছো, তাতেই ভেতরে ভেতরে শিহরণ বোধ করছি। শীত কম লাগছে। দেখো কাজল, আমি তোমাকে এ পথ থেকে ফিরিয়ে আনতে চাই। এক্সকিউজ মি, ফিরিয়ে আনতে চান নাকি গ্রেপ্তার করতে চান? এই কথা বলছো কেন? আমি জানি আপনি পুলিশের লোক। এই ছবিটা চেনো? এটা এটা আপনি কোথায় পেলেন? এই তো আমার ছোটবেলার ছবি। তোমার ভাইয়ের কাছ থেকে। ভাইয়া? হ্যাঁ, আমার বন্ধু। আমার মতো সেও পুলিশে চাকরি করে। এবার বলো, তোমার কি মনে হচ্ছে শুধু গ্রেপ্তার করার জন্য তোমার পিছু লেগেছি? তোমার ভাই আকাশ পুলিশ ডিপার্টমেন্টে চাকরি নিয়েছে তোমাকে খুঁজে পাবার জন্য। সে জানে তুমি একটা খারাপ চক্রে পড়েছ, কিন্তু এর জন্য তো তুমি দায়ী নও। তোমার ঠান্ডা লাগছে? লাগছে, কিন্তু গাড়ি না থামা পর্যন্ত কিছুই করার নেই। আমি তোমার পাশে এসে বসি? পাশে মানে? তুমি আমার ভাইয়ের বন্ধু, আমাকে বাঁচাতে নিজের গরম কাপড়টা পর্যন্ত পরতে দিয়েছ, অথচ নিজে ঠান্ডায় জমে যাচ্ছ। এ হয় না। আমরা তো এটা ভাগাভাগি করে নিতে পারি। একটা কথা তোমাকে কেউ বলেছে কিনা জানি না, বলবো? কি কথা? তুমি খুবই ভালো মেয়ে, তোমার মনটা খুবই সুন্দর। তোমারও একটা কথা জেনে রাখা উচিত, তুমি নিজে হয়তো ব্যাপারটা জানো না, কোনোদিন ভাবোনি। কি সেটা? তুমি খুব ভালো ছেলে, খুবই ভালো। তোমার মনটা তার চেয়েও ভালো। আমি জানি না আমার ভাইয়া কেমন মানুষ, শুধু এইটুকু জেনেই আমার ভালো লাগছে আমার ভাইয়ার তোমার মতো একজন ভালো বন্ধু আছে। সারা গায় যত কাছে পাই তোমায়, এই বুকে
বুকে যাও মিশে যা চুপ করে তোমায় লুকা এখানে কেউ তো নেই রয়েছি দুজনে অন্তরে উঠেছে ঝড়, দেখাবো কেমন করে। দেখবো আমি এই এখন আমার দু চোখ ভরে অন্তরে উঠেছে ঝড়, দেখাবো কেমন করে। দেখবো আমি এই এখন আমার দু চোখ ভরে কত কি ইচ্ছে হয়, দেহ মন জেগে রয় হায়। সুখ সুখ লাগে সারা গায় যত কাছে পাই তোমায় ওই বুকে নাও টেনে নাও, চাই মরে আমায় বাঁচাও। এখানে কেউ তো নেই রয়েছি দুজনে। ডুব দেব রূপসাগরে দিও না বাধা যেন তৃষ্ণা ভরা মন বলে, এত যে দেরি কেন? ও ডুব দেব রূপসাগরে দিও না বাধা যেন তৃষ্ণা ভরা মন বলে, এত যে দেরি কেন? আগুনে পুড়তে চাই এসো না মিশে যায় কিছু পরে সারা গায় ভালোবাসা গায়। এই বুকে যাও মিশে যা চুপ করে তোমায় লুকা এখানে কেউ তো নেই, রয়েছি দুজনে এই গাড়ির মধ্যে আছে মাইয়াটা কি হচ্ছে ভাই সব সালা মারেন কেন আচ্ছা, নাটক করো মালের বদলে আদম পাচার করো আবার যেখানে মারেন কে কাঁচার মধ্যে চাবি ঢুকাই দেবো কল তালা গরিব নাই বাপ বড় রাত্রি উঠতে গাইতে গাইতে জীবন যায় বুঝবারে পারি না কেন মারতেছে কাঁচার মধ্যে ডান্ডা ঢুকা যায় যা
কাজল কই কই এখন কেমন আছিস সাগর? ভালো। আকাশ, গুলিটা কে করেছিল জানিস? কে? তোর বোনের এক বান্ধবী। বলিস কি? তোর বোনকে আমি তোর কথা বলেছি। কি কি বলি তুই? আমার বোন? তার সঙ্গে তো কথা হয়েছে? হ্যাঁ, ছোটবেলার ছবিটা যখন দেখালাম চিনতে পারলো, আনমনা হয়ে গেল। তুই বলিসনি ওকে? বলিসনি আমার কথা? বলিসনি আজও আমি তার জন্য অপেক্ষা করছি? আজও তার জন্মদিনে কেক এনে নীরবে চোখের পানি ফেলছি? বলেছি বলেছি আকাশ, আমার বিশ্বাস কাজল তোর সঙ্গে দেখা করবে। অসম্ভব। তোমাদের কোনো পিছু টান, কোনো দুর্বলতা আমি বরদাস্ত করব না। যে রাস্তায় আমরা চলেছি, এই রাস্তায় কোনো বাবা মা ভাই বোন প্রেম ভালোবাসা থাকতে পারে না, তোমাদেরও থাকবে না। থাকবে না বললেই কি রক্তের সম্পর্ক ছিন্ন করা যায় ম্যাডাম? আমার ভাই আজও আমার জন্য অপেক্ষা করছে, সেটা জেনেও কি আমি একবার তার সাথে দেখা করতে পারবো না? না, পারবে না। আরে 6টা বছর আমি অপেক্ষা করেছি, আমি তোমাদের তৈরি করেছি। আজ যখন আমার স্বপ্ন পূরণ হতে চলেছে, তখন আমি তা নষ্ট হতে দিতে পারি না। যতদিন আমার সঙ্গে কাজ করবে, ততদিন তুমি তোমার ভাইয়ের সঙ্গে দেখা করতে পারবে না। দিবা, দিবা, তোমার সঙ্গে কথা আছে। বকুল, তুমি যাও, কাজলের প্রতি লক্ষ্য রেখো। কাজল, হ্যাঁ কাজল, তুই তো জানিস তোর ভাইয়া তোকে খুঁজছে। তুই তো জানিস তোর জন্য আমি অপেক্ষা করছি। আসবি না বোন? আসবি না? আসবি না আমার কাছে? জানিস জানিস কাজল, তুই হারিয়ে যাবার পর তোর শোকে মারা গেছে বাবা, তারপর মাও আমাকে ছেড়ে চলে গেছে রে। শুধু আমি আজও বেঁচে আছি। কেন বেঁচে আছি জানিস? তোকে তোকে একবার দেখার জন্য। যারা তোকে নিয়ে গেছে তাদেরকে খুঁজে বের করে প্রতিশোধ নেবার জন্যে। কাজল, কাজল, বোন আমার, সত্যি সত্যি তুই এসেছিস? আমি জানতাম তুই আসবি। আয় বোন, আমার বুকে আয়। ভাইয়া, কাজল, বোন আমার, এতদিন কই ছিলে? কোথায় ছিলে? কোথায়? কেন কেন বোন, কেন বললি আমাকে? আমাদের ভুবনে ভাইয়ের সঙ্গে দেখা করার অনুমতি কোনো বোনের নেই। কাজলের দেখা তুমি কোনো দিন পাবে না, কোনো দিনও না।
আই সরে বাচ্চা আই পাইছি সরে বাচ্চা রে কাঞ্চার মধ্যে দিছি কটা অন আপনি যা দলে দিয়ে দেন তোর জন্য আমার কয়েকটা লোক মারা গেল ওরা এখন বেওয়ারিশ লাশ হয়ে পড়ে আছে মর্গে আই সরে বাচ্চা চোখে খালি মাইয়া মানুষ দেখো আস্তে একটা পুলিশ অফিসার যে গাড়ির ভিতরে ঢুকে রয়েছে সেটা সাহস নাই ভুল হয়ে গেছে মায়েটা আমার এমন উস্তা দিছিল টাচকি লেগে গেছে আমারে মাফ করে দিন লিডার মাফ এই সুরে বাচ্চা তুই জানিস না আমার অভিযানে কোনো মাপ নেই শালার কাঞ্চার মধ্যে একটা গুলি ঢুকায় দেন ভালো হয়েছে এক কাঞ্চাতে ঢুকছে আর এক কাঞ্চাতে বাইর হয়েছে বের কর খুঁজে বের কর ওই নারী বাহিনীকে ওরা কারা কেন বারবার ওরা আমাদের উপরে হামলা করছে খুঁজে বের কর ডাক্তার সাহেব বলে গেছেন তুমি এখন বিপদ মুক্ত তোমাকে নিয়ে ভয়ের কিছু নেই তাই বলছিলাম আমি বরং চলেই যাই আমার জন্য আমাকে বাঁচাবার জন্য তুমি নিজের দলের একটা মেয়েকে মেরে ফেললে কি বলে যে তোমাকে ধন্যবাদ দেব ধন্যবাদ দেবার কোনো কারণ নেই দিবা আমাদের দলের হলেও কোনোদিনও আমাদের বন্ধু ছিল না আমি আমার বান্ধবী কাজলের ভাইকে বাঁচিয়েছি কাজল আসবে না আসার অনুমতি পাইনি ম্যাডামের কাছ থেকে একেবারে মুক্ত হবার পর সে তোমার সামনে দাঁড়াবে কে তোমাদের ম্যাডাম কোথায় তোমাদের ঠিকানা তুমি পুলিশের লোক এই পুলিশের লোকটাই কিন্তু কারো ভাই কারো সন্তান কারো 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 ভালোবাসাও হতে পারে কার জানি না হয়তো কোনোদিন সে আসবেই না আবার এমনও হতে পারে হয়তো সে এসেছে আমার সামনেই বসে আছে আমি তো বুঝতেই পারছি না আমি যাই তুমি পুলিশের লোক তোমাকে দেখতে আরো পুলিশ আসবে ধরা পড়ে যেতে পারি অনেক আগেই তুমি ধরা পড়ে গেছো বকুল মানে মানে আর কেউ তোমাকে ধরতে পারবে না অন্তত আমি যতক্ষণ থাকবো যতক্ষণ আমার শক্তি থাকবে ততক্ষণ আর কাউকে আমি ধরতে দেব না কারণ যে আমাকে বাঁচালো আমি নিজেই তাকে ধরে ফেলেছি আকাশ হ্যাঁ বকুল আমি তোমাকে ধরেছি নিজেও তোমার কাছে ধরা পড়েছি ধরবেন আমার হাত গল্প নয় রে দুই দিনে শেষ কি হয় রে প্রেম হলো দুটি মনের ঘর তোমাকে ভালোবেসে তোমারই কাছে এসে জেনেছি আমি এ খবর
তুমি বুকে দুজনে মরি সুখে প্রেমের নয়া জামানা তোমাকে কাছে পেতে তোমার কাছে যেতে খুঁজে বলে না বাহানা এসো না তুমি বুকে দুজনে মরি সুখে প্রেমের নয়া জামানা তোমাকে কাছে পেতে তোমার কাছে যেতে খুঁজে বলে না বাহানা তোমাকে দেখি চাপ লাগে রে ভালো তত বানালো কোন কারিগর গল্প নয় রে তুই জেনে শেষ কি হয় রে প্রেম হলো দুটি মনের ঘর প্রেম কোনো গল্প নয় রে তুই দিনে শেষ কি হয় রে প্রেম হলো দুটি মনের ঘর তবুও হাত বাড়াবো যাবো না বাড়ি ফিরে আমি যে ধীরে ধীরে তোমার মাঝে হারাবো হবে রে জানা জানি হবে রে কানা কানি তবুও হাত বাড়াবো চোখে তু চোখে রাখো এখানে মিশে থাকো তুমি সুখেরই জাদুকর প্রেম কোনো গল্প নয় রে তুই দিনে শেষ কি হয় রে প্রেম হলো দুইটি মনের ঘর তোমাকে ভালোবেসে তোমারই কাছে এসে জেনেছি আমি এ খবর প্রেম কোনো গল্প নয় রে তুই দিনে শেষ কি হয় রে প্রেম হলো দুইটি মনের ঘর প্রেম কোনো গল্প নয় রে তুই দিনে শেষ কি হয় রে প্রেম হলো দুইটি মনের ঘর দোষ করেছে আমার ভাই বলেন কি দোষ করেছে হারিয়ে যাওয়া বোনকে খোঁজা নিশ্চয়ই কোনো ভাইয়ের অপরাধ নয় কেন তাকে হত্যা করতে দিমাগে পাঠিয়েছিলেন কেন বলেন কেন এই, তুমি আমার কাছে কৈফিয়ত চাইছো আমার কাছে ইয়েস ইয়েস ম্যাডাম আপনি আমাদের ট্রেনিং দিয়ে তৈরি করেছেন তার মানে এই নয় যে আমরা আপনার গোলাম আপনি কাজলকে তার ভাইয়ের সাথে দেখা করার অনুমতি দেননি কাজল তা মেনে নিয়েছে কিন্তু আপনি তার ভাইকে হত্যা করার সিদ্ধান্ত নেবেন আর আমরা তা মেনে নেব তা হতে পারে না সেজন্য আমি ছুটে গিয়েছি বাধ্য হয়েছি দিবাকে হত্যা করতে তোমার এত বড় সাহস ম্যাডামের সাথে তর্ক করো এই এই অস্ত্র নিচে নামা নামা নিচে এখন আর আমরা অতটা অসহায় নই আই খান্টু তোর হাত যদি একটু নড়ে তাহলে তোর অস্ত্র দিয়েই তোকে খুন করে ফেলবো শরৎ যথেষ্ট হয়েছে যথেষ্ট আমি বুঝতে পারছি তোমরা আমার সাথে থাকবে না ঠিকই বুঝেছেন যে আমার ভাইকে হত্যা করার হুকুম দেয় তার সঙ্গে আমরা নেই বেশ তোমাদের কথা আমি মেনে নিলাম শুধু আরেকটি কাজ তোমরা আমাকে করে দেবে এরপর তোমরা স্বাধীন ভাইয়ের সাথে দেখা করতে পারো বয়ফ্রেন্ড জোটাতে পারো প্রেম করতে পারো বিয়ে করতে পারো আবার ইচ্ছে হলে আমার সাথেও কাজ করতে পারো প্রতি কাজে যে লাভ হবে তার অর্ধেক তোমরা পাবে আমাদের লাভের দরকার নেই কাজটা কি বলুন কাজল তোমারও কি একমত বকুল যখন সম্মতি দিয়েছে তখন আর একটি কাজ আমরা করব বলেন কি কাজ করতে হবে বলবো সেই কাজের কথা আর একটু অপেক্ষা করো আর যে কদিন এই কাজটি না হবে সে কদিন তোমরা এখানেই থাকবে বাইরে যেতে পারবে না ও মাই গড কি ব্যাপার বকুল কার মেয়ে জানিস কার পুলিশ কর্মকর্তা মেজবুল হক বাচ্চুর মেয়ে বলো কি হ্যাঁ 6 বছর আগে উনার মেয়ে হারিয়ে যাবার পর
গোটা পুলিশ ডিপার্টমেন্ট তন্ন তন্ন করে খুঁজেছে, কোনো সন্ধানই পাওয়া যায়নি। এরপর সেই সময় কোনো মেয়েও আর হারায়নি। বকুল জানে সে কার মেয়ে? আরে কিভাবে জানবে? আমি নিজেই তো কনফার্ম হলাম এখন। আর বকুল 4 দিন আগে আমাকে হাসপাতালে রেখে সেই যে গেছে, আর কোনো যোগাযোগই করেনি। বকুলের বাবা এখন কোথায়? উনি এখন গাজীপুর জেলার এসপি। কতদিন আর মেয়ের জন্মদিনে এভাবে কেক সাজিয়ে বসে থাকবে আয়শা? যতদিন আমার মেয়ে আমার বুকে ফিরে না আসে। আমি তো কম চেষ্টা করিনি আয়শা। গোটা পুলিশ ডিপার্টমেন্ট তন্ন তন্ন করে খুঁজেছে, এয়ারপোর্ট, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, কোথাও বকুলকে খুঁজে পাওয়া যায়নি। আর তুমি আজও প্রতীক্ষার প্রহর গুনছো? হ্যাঁ গুনছি, প্রতীক্ষার প্রহর গুনছি আমি। কারণ আমি মা। বাবা হয়ে তুমি যে ডাক শুনতে পাও না, আমি মা হয়ে সেই ডাক শুনতে পাই। আমার বকুল একদিন না একদিন আমার বুকে ফিরে আসবে। হ্যালো, আমার অভিযান শেষ প্রান্তে চলে এসেছে জনি। ও তুমি সেই রহস্যময়ী নারী যে আমার ভাইকে মেরেছ। শুধু তোমার ভাইকে নয় জনি, তোমার পার্টনার সালামকেও হত্যা করেছে আমার নারী বাহিনী। কে তুমি? জানতে চাও, চিনতে চাও আমাকে? তাহলে চলে এসো কাকড়াবাড়ে, সেখানেই কথা হবে। ওয়েল, আমি আসছি। নীলা, তুমি তাহলে সেই নারী যে তার বাহিনী দিয়ে হত্যা করেছে আমার ভাইকে, হত্যা করেছে সালামকে। পাপ করেছিল ওরা, জুলুম করেছিল আমার উপর। আমি তাদের শাস্তি দিয়েছি, প্রতিশোধ নিয়েছি। কিন্তু তুমি কোনো অন্যায় করনি। তাই আমি সন্ধি করতে এসেছি জনি, একসঙ্গে কাজ করার প্রস্তাব নিয়ে এসেছি। মানে? তোমার সাথে আমার কোনো বিরোধ নেই জনি। যারা চলে যাবার তারা চলে গেছে। মিজান চলে গেছে, রনি ও সালাম চলে গেছে। এখন তুমি আর আমি যদি এক হয়ে কাজ করি, তাহলে এই শহরটা থাকবে আমাদের গ্রিপে। ওরা আমার ভাইরে মারছে, ওকে কাঞ্চ আমি ছুটে ফেলামো। হলাল, ব্যাপারটা আমাকে বুঝতে দে। বোঝাবুঝির কিছু নেই। ভাই হারানোর চেয়ে স্বামী হারানোর যন্ত্রণা অনেক বেশি। তার চেয়েও বেশি যন্ত্রণা কোন নারী নির্যাতনের শিকার হওয়া। আমার স্বামী মিজান হয়তো কোনো অন্যায় করেছিল তোমাদের সাথে, কিন্তু তার শাস্তি ওরা দিয়েছিল আমাকে। আমাকে খুনের দায়ে ফাঁসিয়েছিল, আমার উপরে নির্যাতন করেছিল। রনি আর সালাম শেষ, বাকি আছে বাচ্চু। বাচ্চা একটা বেঈমান, ও আমাদের সাথে বেঈমানি করেছে। সেই বাচ্চুকে হত্যা করার পর আমি আমার নারী বাহিনীকে তুলে দিব তোমার হাতে। মাত্র 2 জন ওরা, কিন্তু ওরা এতটাই ভয়ঙ্কর যে 20-25 জন মানুষ ওদের কাছে সামান্য। ওকে কাঞ্চ আমি চাবায় খাই ফেলামো। ওদের নিয়ে যা খুশি করো, আমার আপত্তি নেই। শুধু বাচ্চার সমস্ত তথ্য জানার জন্য আমাকে সাহায্য করবে তোমরা। সাহায্য করবে ওকে হত্যা করতে। এরপর ওই 2 মেয়েকে তুলে দেব তোমাদের হাতে। রাজি আছো? হ্যালো,
এতদিন পর কণ্ঠ শুনে নাচেনারই কথা। আমি নীলা, নীলা? আমি সেই নীলা যার হাতে ধরা ছুরি তুমি চালিয়ে দিয়েছিলে আমার স্বামীর বুকে, যাকে নির্যাতন করার অধিকার তুমি দিয়ে দিয়েছিলে বন্ধু রনিকে, যার বিরুদ্ধে স্বামী হত্যার অভিযোগ দায়ের করিয়ে অ্যাডভোকেট সালামকে নিয়োগ করেছিলে আদালতে। আমি সেই নীলা। নীলা, নীলা, সেদিন ভুল করেছিলাম আমি, তার শাস্তি আমি পেয়েছি। আমার একমাত্র মেয়ে হারিয়ে গেছে, তারপর থেকে চিরদিনের মতো পাপের রাস্তা ত্যাগ করেছি আমি। শাস্তি তুমি পাওনি বাচ্চু, তোমাকে শাস্তি দিচ্ছি আমি। তোমার মেয়ে বকুল এখন আমার কাছে। বকুল? কোথায়, কোথায় আমার বকুল? আছে বাচ্চু, আছে। আজ তোমার মেয়ে বকুলকে আমি তৈরি করেছি তোমাকে হত্যা করার জন্যে। না নীলা, না, আমাকে হত্যা করতে চাও করো, আমার মেয়েকে তুমি খুনি বানিও না, বানিও না। প্রস্তুত হও বাচ্চু, নিজের মেয়ের হাতে মরার জন্য প্রস্তুত হও। হ্যালো, 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 হ্যালো। মে কামিং স্যার? ইয়েস স্যার, আমি স্যার ইন্সপেক্টর সাগর, আপনার সঙ্গে একটা বিশেষ আলাপ করতে চাই স্যার। সিট ডাউন প্লিজ। থ্যাংক ইউ স্যার। আজই তোমাদের শেষ কাজ, আর কাজটা করবে বকুল। বকুল? আমি তৈরি হয়েই আছি, বলুন কি করতে হবে। শান্তিপুর জেলার এসপি বাচ্চু আজ একটি নতুন পুলিশ ফাঁড়ি উদ্বোধন করবে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি থাকবে, সাধারণ মানুষের ভিড় থাকবে। সেই ভিড়ের সামনে চলে যাবে তুমি, তারপর গুলি করে মারবে এসপি বাচ্চুকে। ওকে ম্যাডাম। বাইরে গাড়ি রেডি আছে, শান্তি তোমাকে পৌঁছে দেবে। অস্ত্র নিয়ে যেও। ঠিক আছে, আসি কাজল, আমি ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করিস, আর যদি না ফিরে মনে রাখিস আমাকে। তোমার ঘরে যাও কাজল, বকুল ফিরে আসার পর তোমরা মুক্ত। যাও। বকুলের সঙ্গে কাজলকেও তো পাঠাতে পারতেন ম্যাডাম। পারতাম, কিন্তু ইচ্ছে করে আমি পাঠাইনি, কারণ ওরা দুজন বান্ধবী। ঘটনাস্থলে যে বকুলের বদলে কাজলও গুলি করতে পারে। তাতে অসুবিধা কি? বাচ্চুর মরা নিয়ে কথা। না না কামরান, বাচ্চু মরলেই শুধু চলবে না, তাকে মরতে হবে তার নিজের মেয়ের হাতে। সে আমারই হাতে আমার স্বামীকে খুন করিয়েছিল, আমিও তার মেয়ের হাতে তাকে খুন করাবো। বকুল তার মেয়ে, বকুলের গুলিতেই তাকে মরতে হবে। না না, এ হতে পারে না, বকুলের হাতে বকুলের বাবা মরতে পারে না। উপস্থিত ভাই ও বোনেরা, নির্বাচনের আগে আমি আপনাদের কথা দিয়েছিলাম, এই এলাকার চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য এখানে একটা পুলিশ ফাঁড়ি স্থাপন হবে। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমিও আপনাদেরকে দেয়া কথা রাখার চেষ্টা করেছি। আজ এই এলাকার মানুষের প্রাণের দাবি পূরণ হতে যাচ্ছে। এসপি সাহেব উপস্থিত হয়ে এখানে পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে যাচ্ছেন। স্যার প্লিজ আসুন।
ইয়েস ইয়েস ম্যাডাম, আমি আপনার অবাধ্য হয়েছে, কারণ আপনি বাধ্য করেছেন আমাকে অবাধ্য হতে। জেনে শুনে আপনি বকুলকে পাঠিয়েছেন তার বাবাকে হত্যা করতে। বাবা? হ্যাঁ বকুল, হ্যাঁ, যে পুলিশ অফিসারকে তুই হত্যা করতে গিয়েছিলি উনি তোর বাবা। কেন বলুন, কেন কেন আপনি আমারই হাত দিয়ে আমার বাবাকে হত্যা করতে চান? কি অপরাধ করেছি আমি? কি অপরাধ করেছে আমার বাবা? অপরাধ তুমি করনি বকুল, অপরাধ করেছিল তোমার বাবা। সে হত্যা করেছিল আমার স্বামীকে, আমারই হাতে ধরা ছুরি দিয়ে আমার স্বামীকে হত্যা করেছিল। আমার উপরে নির্যাতন করার অধিকার দিয়েছিল রনিকে। স্বামী হত্যার মিথ্যে অভিযোগে আদালতে চালান করেছিল আমাকে। তাদেরই পার্টনার অ্যাডভোকেট সালাম আমার বিরুদ্ধে ওকালতি করে আমাকে অপরাধী প্রমাণ করেছিল। তার শাস্তি আপনি বকুলকে দিতে পারেন না। কে কাকে শাস্তি দিতে পারে আর কে পারে না তার উত্তর পরে জানলেও চলবে। এখন শুধু একটা কথাই জেনে রাখো, বকুলের বাবাকে শাস্তি পেতে হবে, আর তার ব্যবস্থা করবে তুমি। আমি? হ্যাঁ তুমি। বকুলের বাবা এখন হাসপাতালে, কড়া পুলিশ পাহারায়। তাকে নিয়ে আমাদের আসল আস্থানায় চলে আসবে। বকুল আমাদের হাতে বন্দী থাকবে। যদি তুমি বকুলের বাবাকে নিয়ে না আসো, বকুলকে আমরা মেরে ফেলবো। কাজল, নড়বো না, একটু নড়বো না। শুধু বলো কে তুমি? তুমি পিস্তল ফেলে দাও কাজল, পিস্তল ফেলে দে কাজল। আমি তোকে ধরতে আসিনি, আমি তোর ভাই। ভাইয়া? কাজল, কাজল রে, কতদিন পর তোর মুখ থেকে ভাইয়া ডাক শুনলাম। তোর মুখে এই ডাক শোনার জন্য আমি বছরের পর বছর অপেক্ষা করে আছি। পিস্তল ফেলে দে বোন, আয় আমার বুকে আয়, আমি তোকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে যাব। না ভাইয়া, বকুলকে ছাড়া আমি কোথাও যেতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে কাজল, আমি এসপি মেজবাহুল হক বাচ্চু, আমি আবেদন করব সরকারের কাছে আমার মেয়েকে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দেওয়া হোক। করবেন, অবশ্যই আবেদন করবেন, কিন্তু তার আগে আপনাকে আমার সাথে যেতে হবে। এ তুই কি বলছিস বোন? তুই আমাদের সামনে থেকে এসপি সাহেবকে নিয়ে যাবি? হ্যাঁ ভাইয়া। অসম্ভব। অসম্ভবকে কি করে সম্ভব করতে হয় তা আমার জানা আছে মিস্টার সাগর। আমার গুলি কখনো মিস হয় না। কেন মা, কেন তুমি তোমার এই মাকে বিধবা করতে চাও?
কেন বকুলকে এতিম করতে চাও? বকুলকে বাঁচানোর জন্য ওনাকে আমার নিয়ে যেতেই হবে মা। না, ওরা বকুলকে জিম্মি করে রেখেছে। ওনাকে না নিয়ে গেলে বকুলকে ওরা মেরে ফেলবে। না না কাজল, ওরা বকুলকে মারবে না, তুমি নিয়ে যাবে আমাকে। স্যার, অস্ত্র নামাও। সাগর, দিস ইজ দ্য অর্ডার। খুব বেশি সময় নেই আমার হাতে, চলুন। এক মিনিট কাজল, আপনার অর্ডার লঙ্ঘন করার অধিকার আমাদের নেই স্যার। আপনি যখন যেতেই চান তখন আমার একটু অনুরোধ রাখবেন কি? বলো। ম্যাডাম, এসপি বাচ্চুকে নিয়ে কাজল ইন করেছে, ভেতরে যাচ্ছে। ওকে, চারিদিকে খেয়াল রাখো। আমি এসে গেছি ম্যাডাম। সাব্বাস কাজল, সাব্বাস। যা ভাবতেও পারিনি তুমি তাই করেছো। একটা জেলার পুলিশ প্রধান হচ্ছে এসপি, সেই এসপি কে পুলিশের পাহারার মাঝখান থেকে তুলে এনেছো। বাবা, এটা খুব একটা কঠিন কাজ নয় ম্যাডাম। যদি ম্যাডাম না হয়ে মা হতেন তাহলে বুঝতেন সন্তানের জন্য পিতা মাতার দরদ কতখানি। আর আর আমি কোন স্ত্রীকে তুলে আনিনি, সন্তান হারা আর পিতাকে তুলে এনেছি। কেন এলে বাবা, কেন? আমি তো সেই কবেই হারিয়ে গেছি, তোমাদের কাছ থেকে হারিয়ে গেছি, সমাজ থেকে হারিয়ে গেছি, আইনের পথ থেকে হারিয়ে গেছি। এই অপরাধী মেয়ের জন্য কেন নিজের জীবনকে বিপদের মুখে ঠেলে দিলে বাবা? কেন বলো, কেন? বাহ, চমৎকার! তোমার তৈরি মেয়েরা তো এক একটা হীরার টুকরা। শুধু যুদ্ধের কারিগর নয়, কথারও জাদুকর। এমন দুটো মেয়ে যদি আমাদের দলে থাকতো তাহলে এদেশের অপরাধ জগৎ হাতের মুঠোয় নিয়ে আসতাম। মানি না আপনার কথা, মানি না। আমার কানসার মধ্যে আপনি যতই মারেন, আপনার কথা আমি শুনবো না। ওরা আমার ভাই দুলালের কানসার মধ্যে চশমার ডান্ডা ঢুকায় মারছে, আমি ওর কানসার মধ্যে বুলেট ঢুকাই দেবো, বুলেট। হ্যাঁ, মারবো, আমি ওদের সবাইকে মারবো। পাগলা ঘোড়া বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। তবে সবার আগে মরবে এসপি মেজবাউল হক বাচ্চু। এ আপনি কি বলছেন? আপনি আমাকে কথা দিয়েছিলেন বকুলের বাবাকে নিয়ে এলেই বকুলকে আপনি ছেড়ে দিবেন। কথা মানুষ তখনই দেয় যখন কথা ভাঙার সম্ভাবনা থাকে। আমি জানতাম ম্যাডাম, জানতাম এমন কিছু আপনি করতে পারেন, তাই এমন কাজ করেছি যাতে কাউকে আপনি না মারতে পারেন। আমার সঙ্গে এসপি বাচ্চু আসেনি, এসেছে সিআইডি ইন্সপেক্টর সাগর। কি কথা বলছো? কাজল ঠিকই বলেছে, আমি বাচ্চু নই, আমি সাগর।
ম্যাডাম, বকুলের বাবাকে না পেলে তো কাউকে আপনি মারতে পারবেন না। আটকাও সবাইকে, আটকাও, বাচ্চুকে এখানে নিয়ে আসতে হবে। ওগো গামছার মধ্যে ছিটা ঢুকায় দে।
শালি আর আমি কাঞ্চাবাদ দিয়ে মাথায় মারলি। লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। সাক্ষ্য প্রমাণে প্রতীয়মান হয়েছে যে আসামি কাজল ও বকুল ছোটবেলায় হারিয়ে যাবার পর নিজেদের ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে ব্যবহৃত হয়েছে। অতএব এই আদালত তাদের বয়স বিবেচনা করে আসামি কাজল ও বকুলকে 2 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে।